আধুনিক মানব ইতিহাসের সবচাইতে মর্মান্তিক ট্র্যাজেডি চলছে এখন সুদানে। 2023 সালে যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়েছিল, সেই গৃহযুদ্ধে ইতিমধ্যেই 2 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। 1,30,00,000 মানুষ ঘর ছাড়া হয়েছেন। সেই ঘর ছাড়া মানুষদের একটা বড় অংশ এখন সাহারা মরুভূমিতে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে, যাদের কাছে এমনকি পান করবার পানীয় জলটুকুও নেই। 2টি সামরিক গোষ্ঠী, সুদানিজ আর্মড ফোর্সেস এবং প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স, এই 2 ক্ষমতালোভী সামরিক দলের নেতা, একদিকে হেমেদ্তি, অন্যদিকে বুরহান, তাদের যে লালসা পূরণ করার লক্ষ্যে যে লড়াই তারা করছেন সুদানের রাষ্ট্র ক্ষমতা ভোগ করার জন্য, এই লোভের বলি হচ্ছেন সুদানের 5 কোটি নিরীহ মানুষ। আর এই ধ্বংসকে, এই গৃহযুদ্ধের ভয়াবহতাকে বাড়িয়ে দিয়েছে সদ্য অর্থনৈতিকভাবে বিকশিত হওয়া আরব দেশের আরব আমিরাত। এই দুবাইয়ের বাদশাহ মোহাম্মদ বিন জায়েদ এতদিন ধরে আমেরিকা যুক্তরাষ্ট্র যে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে এসেছিল আফ্রিকার উপরে, এশিয়ার উপরে, সেই একই সাম্রাজ্যবাদী আগ্রাসন শুরু করেছে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন জায়েদ, যার কারণে সুদানের নিরীহ মানুষ প্রতি মুহূর্তে খুন হয়ে যাচ্ছে। আর রাস্তায়, সুদানের মাঠে ঘাটে অসংখ্য লাশ পড়ে রয়েছে, যাদেরকে কবর দেওয়ার মতো কোনো মানুষ নেই সুদানের শহরগুলিতে। সাম্রাজ্যবাদী আগ্রাসন যে কত মারাত্মক হতে পারে তা আমরা দেখেছি গাজাতে। গাজায় যেভাবে সাম্রাজ্যবাদী ইসরায়েল গাজা ভূমির নিরীহ মানুষকে সর্বশান্ত করে দিয়েছে, এ এক অন্য চিত্র। নিজের দেশেরই মানুষ কি নির্মমভাবে, কি পাশবিক কায়দায় দেশের মানুষকে খুন করছে, এই দৃশ্য চোখে দেখার মতো নয়। পৃথিবীর মানুষ আটকে উঠছে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবিগুলো, যে ছবিতে একজন মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বাঁচানোর এক প্রাণপণ চেষ্টা করছে, আর সেখানেই এই বর্বর সৈনিকেরা AK-47 গুলি মেরে ঝাঁঝরা করে দিচ্ছে মা এবং শিশুকে একই জায়গায়। শিশুর প্রাণ বাঁচানোর এক প্রাণপণ চেষ্টায় মা যখন তার 3টে শিশুকে বুকে করে নিয়ে ঝোপের আড়ালে লুকাচ্ছে, সেই অবস্থায় একের পর এক লাথি মেরে, এক বর্বর হাসি হেসে AK-47 গুলি মেরে শেষ করে দেওয়া হলো 4টি প্রাণ এক জায়গায়। পৃথিবীর ইতিহাসে এই ধরনের বর্বরতা, নিজের দেশের মানুষ নিজের দেশের মানুষকে বর্বরোচিতভাবে খুন করে শেষ করে দিতে পারে, তা আজকের এই সুদানকে না দেখলে মানুষ বিশ্বাস করতে পারতো না। আমরা স্তম্ভিত, পৃথিবীর মানুষ দিশেহারা, জাতিপুঞ্জের কর্মকর্তারা কোনো পথ খুঁজে পাচ্ছেন না কিভাবে যে ঘর ছাড়া মানুষেরা যারা আজ অনাহারে দিন কাটাচ্ছে তাদের কাছে কিভাবে পৌঁছানো যায়। এই RSF বাহিনী সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ম্যাটারনিটি হসপিটালে হামলা করে প্রসূতি মা, গর্ভবতী মা, হাসপাতালে ডাক্তার, নার্স সবাইকে এক নাগাড়ে খুন করে 469 জন মানুষের লাশকে রাস্তার উপরে স্তূপ করে রেখে দিয়েছে। একই অশুভ, একই নিষ্ঠুর ছবি পৃথিবীর ইতিহাসে এক গভীর মানবিক সংকট, যে মানবিক সংকটে নারীরা সবচাইতে অসহায়। সুদানে বর্তমানে 10 লক্ষেরও বেশি নারী এবং অল্প বয়সী মেয়েরা ধর্ষিতা হচ্ছে, যে মেয়েদের শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। এদিকে খাবার না পেয়ে অপুষ্টির শিকার হয়েছে প্রায় 20 লক্ষেরও বেশি শিশু। অত্যন্ত ভয়াবহ অবস্থা সুদানের, যদিও আন্তর্জাতিক মিডিয়া এই খবরকে খুব একটা পাত্তা দিতে রাজি নয়। পশ্চিমী দুনিয়ার মিডিয়া এই খবরকে খুব একটা ছাপছে না। ফলশ্রুতি হিসেবে পৃথিবীর অন্য প্রান্তের কোনো সংবাদ মাধ্যমও সুদানের মানুষের এই ট্র্যাজেডিকে একেবারে উপেক্ষা করে এড়িয়ে চলে যাচ্ছে। আমরা তাই আজ আমাদের দর্শক মণ্ডলীকে বিশেষভাবে অনুরোধ করব, আসুন আমরা সুদানের ইতিহাসকে একটু বোঝার চেষ্টা করি এবং আমাদের সমাজে সুদানের এই মানুষগুলোর জন্য আমরা একটু এগিয়ে আসার চেষ্টা করি, বার্তা ছড়িয়ে দিই। গাজার মানুষ সমস্যায় ছিল, এটা যেমন সত্য, আজকে সুদান বিপদে আছে। অতএব সুদানের পক্ষে আমাদের দাঁড়ানো উচিত, এটা আমাদের মানবিক কর্তব্য। আর যদি আমরা সুদানকে ভুলে যাই তাহলে আমরা কিন্তু মানবতার কাছে অপরাধী হব। আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কেন সুদানে এই গণহত্যা চলছে, এই গণহত্যার পেছনে বুরহান কিংবা হেমেন্তি এরা কতখানি দায়ী, এদের পশ্চাতে যিনি কলকাঠি নাড়ছেন অর্থাৎ দুবাইয়ের বাদশাহ মোহাম্মদ বিন জায়েদ, তিনি চায়না থেকে যে বিপুল পরিমাণে সামরিক অস্ত্রের যোগান দিয়ে যাচ্ছেন নীরবে এই RSF বাহিনীকে, যে বাহিনী 26 তারিখে আল ফিশার শহর দখল করতে গিয়ে যে পাশবিক কায়দায় মানুষকে খুন করলো,
সেই খুনের জন্য সত্যিকারের দায়ী কে আমরা বোঝার চেষ্টা করব। ওমর আল বাশার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সুদানের আভ্যন্তরীণ যে রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয়েছে, আভ্যন্তরিক রাজনৈতিক যে অস্থিরতা শুরু হয়েছে, যে অস্থিরতার হাত ধরে আজকের দিনের এই অত্যন্ত করুণ অবস্থায় পৌঁছেছে সুদান। চলুন আজকের ভিডিও আমরা সামনে এগিয়ে যাই। সুদান পৃথিবীর একটি দরিদ্রতম রাষ্ট্র, যদিও এই সুদান আয়তনের নিরিখে আফ্রিকা মহাদেশের মধ্যে তৃতীয় বৃহত্তম রাষ্ট্র, অন্যদিকে সারা পৃথিবীর মধ্যে 15তম বৃহত্তম রাষ্ট্র, যদিও সাউথ সুদান ইতিমধ্যেই সুদান থেকে পৃথক হয়েছে। তারপরেও সুদানের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ থাকার পরেও এই দেশ দুর্ভিক্ষ পীড়িত, দারিদ্র পীড়িত। রাজনৈতিক অস্থিরতা সুদানের ইতিহাসের একটি ধারাবাহিক পর্যায়। রাজনৈতিক অস্থিরতা সুদানের ইতিহাসের বাস্তবতা। 1989 সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সুদানের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন ওমর আল বাশির। তারপরে 2002 সালে সুদানে শুরু হয়ে যায় দারফুর গণহত্যা, যে গণহত্যাতে 2002 সাল থেকে 2005 সালের মধ্যে 2 লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারায়। মূল কারণ ছিল দারফুর প্রভিন্সের 5টি রাজ্যের অধিকাংশ স্থানীয় জনগোষ্ঠী তারা খার্তুমের এই ওমর আল বাশিরের সরকারকে মেনে নিতে চায়নি। তারা মনে করেছিল যে দারফুর অঞ্চলের যে বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, সেই সম্পদ নিয়ে গিয়ে অন্যত্র উন্নয়নে কাজ করছে ওমর আল বাশির। সুতরাং তারা তাদের এলাকার সম্পদকে নিজেদের উন্নয়নে কাজে লাগানোর দাবিতে তারা লড়াই শুরু করে এই ওমর আল বাশিরের সৈন্যবাহিনীর বিরুদ্ধে। এই সময়ে স্থানীয় এই অভ্যুত্থানকে মোকাবেলা করার জন্য একটি স্থানীয় সৈন্যবাহিনীর প্রয়োজন হয়ে পড়ে। তখন আরব জাতির একটা মিলিশিয়া বাহিনী সেখানে ছিল, যারা জাঞ্জাভির গোষ্ঠী বলে পরিচিত। এই জাঞ্জাভির গোষ্ঠীকে কাজে লাগিয়ে ওমর আল বাশির দারফুর এলাকায় এক কঠোর হাতে ওই বিদ্রোহকে দমন করে। আর এই সময়ে এই মিলিশিয়া গোষ্ঠীর নেতা হয়ে ওঠেন মোহাম্মদ হামদান মুসা, যাকে সংক্ষেপে মানুষ হেমেদ্তি বলে জানে। এই হেমেদ্তি তখন ওমর আল বাশিরের নজরে পড়ে যায় এবং 2013 সালে প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে ওমর আল বাশির তখন তৈরি করেন RSF, অর্থাৎ র্যাপিড সাপোর্ট ফোর্স, যে ফোর্সকে কাজে লাগিয়ে তিনি দারফুর এলাকার বিদ্রোহ দমন করেছিলেন। ঠিক এইভাবেই আস্তে আস্তে সুদানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠে এই হেমেদ্তি। একদিকে রাজনৈতিক শক্তি, অন্যদিকে বিপুল পরিমাণে ব্যবসায়িক মুনাফা অর্জন করেন। তার উটের ব্যবসা, বস্ত্র ব্যবসা, মাইনিং, বিভিন্ন এলাকায় তিনি খনিজ সম্পদ উত্তোলনের কাজ শুরু করেছেন ইতিমধ্যেই। তাছাড়া এমনকি লৌহ ইস্পাত শিল্পের ব্যবসার সঙ্গেও তিনি নিজেকে জড়িয়েছেন। অর্থাৎ সুদানের এই যে দারিদ্র পীড়িত দেশ, সেই দেশে তিনি অর্থনৈতিক দিক থেকে রীতিমতো ফুলে ফেপে উঠেছেন এই সামরিক নায়ক হেমেদ্তি। অন্যদিকে আরেকজন মানুষ, তিনি হলেন আব্দেল ফাতে আল বুরহান। এই আল বুরহান তিনি সুদানের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তারপর মিলিটারিতে যোগদান করার পর ধীরে 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 তিনি সামরিক ক্ষমতার একেবারে শীর্ষ পদে উঠে আসেন এবং তিনি ওমর আল বাশিরের নেক নজরে পড়ে যান। সুদানের যে মিলিটারি বাহিনী, সেই মিলিটারি বাহিনীর কমান্ডার ইন চিফ অর্থাৎ হেড হয়ে যান। সুতরাং আমরা বুঝতে পারছি এই দুজন ব্যক্তি হেমেদ্তি এবং বুরহান, তারা ওমর আল বাশিরের বিশ্বস্ত সঙ্গী ছিল, বিশ্বস্ত সহচর ছিল, যাদের উপরে ভরসা করে তিনি শাসন চালাচ্ছিলেন। ঠিক 2019 সালে এই দুজন বিশ্বস্ত কমান্ডার, যারা একদিকে সুদানিজ আর্মড ফোর্সেসের হেড বুরহান, অন্যদিকে এই RSF এর হেড হেমেদ্তি, তারা নিজেদের মধ্যে একটি গোপন ষড়যন্ত্র করেন। ষড়যন্ত্র করে 2019 সালে এই ওমর আল বাশিরকে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। শেষ হয় 30 বছরের একটা স্বৈরতান্ত্রিক শাসন সুদানে। 2019 সালে ওমর আল বাশিরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর একটি অন্তর্বর্তী সরকার গড়ে ওঠে সুদানে। এই অন্তর্বর্তী সরকার 2019 থেকে 2021 সাল পর্যন্ত ক্ষমতা চালায়। তারপরে 2021 সালের 25শে অক্টোবর এই দুজন মানুষ অর্থাৎ হেমেদ্তি এবং বুরহান মিলিতভাবে ষড়যন্ত্র করে আবার ওই অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেয়। তাদের মধ্যে চুক্তি হয় যে তারা দুজনে মিলে আগামী দিনে সুদান রাষ্ট্রকে পরিচালনা করবে। এই অবস্থায় তারা ঠিক করে যে তারা যে দুটি স্বতন্ত্র সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ছিল, একদিকে ছিল সুদানিজ আর্মড ফোর্সেস SAF, যার হেড ছিলেন বুরহান,
অন্যদিকে আরো একটি সৈন্যবাহিনী ছিল, তার নাম র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এই দুই সৈন্যবাহিনী একই সঙ্গে সুদানের অত্যন্ত শক্তিশালী এবং ক্ষমতাশালী দুটি এন্টিটি। এই জায়গায় তারা ঠিক করলো, বুরহান দাবি করলেন যে আরএসএফ কে ধীরে ধীরে এই এসএএফ এর সঙ্গে মিলিত হয়ে যেতে হবে এবং আগামী দিনে তারা দুজনে মিলিতভাবে সুদানকে পরিচালনা করবে। প্রাথমিকভাবে এই শর্তে রাজি হয়ে গেল হেমেদ্দি এবং এই সময়ে ডিফ্যাক্টো প্রেসিডেন্ট হলেন বুরহান, অর্থাৎ সুদান সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলেন বুরহান। তিনি যে সভারেন্টি কাউন্সিল সুদানের, সেই সভারেন্টি কাউন্সিলের চেয়ারম্যান হয়ে গেলেন এবং ঠিক হলো যে আগামী 2 বছরের মধ্যেই এই আরএসএফ মিলিত হয়ে যাবে সুদানিজ আর্ম ফোর্সের সঙ্গে, অর্থাৎ সুদানের একটি মাত্র জাতীয় সেনাবাহিনী থাকবে, যে সেনাবাহিনী পরিচালনা করবে সরকার। কিন্তু এই জায়গায় ধীরে ধীরে এই হেমেদ্দি বুঝতে পারলেন যে আগামী দিনে যদি তার হাতে থাকা এই সৈন্যবাহিনীকে যদি বুরহানের নেতৃত্বে চলা আর্ম ফোর্সেসকে যদি তুলে দেয়, তাহলে রাষ্ট্রীয় দিক থেকে আগামী দিনে হেমেদ্দির কোনো প্রভাব থাকবে না, এমনকি তাকে ক্ষমতা থেকে ছেঁটে ফেলা, এমনকি খুন করাও হতে পারে। এই অমূলক আশঙ্কাকে ভর করে তিনি দাবি করলেন যে আগামী 10 বছর সময় নেবেন, তারপরে এই সুদানিজ আর্ম ফোর্সের সঙ্গে আরএসএফ মিলিত হবে, নতুবা তিনি রাজি হবেন না। ঠিক এই জায়গায় যখন তাদের দুজনের মধ্যে একটা মতনৈক্য চলছিল, এই আবহে শুরু হয়ে যায় সুদানের গৃহযুদ্ধ। 15ই এপ্রিল 2023 সাল। এই 2023 সালে হেমেদ্দির নেতৃত্বে সুদানিজ আর্ম ফোর্সের যতগুলো বেস ক্যাম্প ছিল, সেই সামরিক ঘাঁটিগুলোকে একই দিনে ঠিক এই 15ই এপ্রিল আক্রমণ হানে হেমেদ্দি। ফলে সুদানে শুরু হয়ে যায় এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, যে গৃহযুদ্ধের বলি হচ্ছে লক্ষ লক্ষ সাধারণ নিরীহ মানুষ। আমরা ইতিমধ্যেই বলেছি যে এই গৃহযুদ্ধের ফলে একদিকে তো 2 লক্ষের বেশি মানুষ ইতিমধ্যেই খুন হয়েছে, অন্যদিকে ঘর ছাড়া হয়েছে প্রায় 1,30,00,000 মানুষ, ধর্ষিত হয়েছে প্রায় 10 লক্ষেরও বেশি সাধারণ সুদানিজ নারী এবং মেয়েরা, এমনকি শিশু বালিকারাও এই ধর্ষণের তালিকা থেকে বাদ যায়নি। অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতি, এটাকে হিউম্যান ক্যাটাস্ট্রফি বলছে, কেউ বলছে ট্র্যাজেডি, কেউ বলছে ওয়ার্ল্ড লার্জেস্ট হাঙ্গার ক্রাইসিস, আবার কেউ কেউ বলছে সুদান এখন পৃথিবীর স্লটার হাউসে পরিণত হয়েছে, অর্থাৎ পশু বলি কেন্দ্র, মানুষকে পশুর মতো বলি দেওয়া হচ্ছে এই সুদানে। 2023 সাল থেকে লাগাতার এই দুই গোষ্ঠী কখনো খার্তুমকে দখল করছে আরএসএফ, কখনো আবার আরএসএফ কে হটিয়ে দিয়ে তার দখল নিচ্ছে সুদানিজ আর্ম ফোর্সেস। এই খেলা কিন্তু চলছে ঠিক 2023 সালের ওই 15 এপ্রিল থেকে। বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখুন, এই যে লাল মানচিত্রের অংশটুকু, এই অংশটুকু দখলে আছে এখন বুরহানের নেতৃত্বে চলছে, অর্থাৎ সুদানিজ আর্ম ফোর্সেসের দখলে আছে এই অংশ। অন্যদিকে যে হলুদ মানচিত্রের যে অংশ দেখছেন, এটা দারফুর অঞ্চল। এই দারফুর অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে হেমেদ্দি। গত 26শে অক্টোবর 2025 সালের এই আগের মাসের 26শে অক্টোবর নতুন করে শুরু হয়েছে লড়াই, যে লড়াইয়ে 2000-এরও বেশি মানুষ প্রাণ হারালেন এবং ঘর ছাড়া হলেন প্রায় 20 লক্ষের কাছাকাছি মানুষ। নতুন করে সারা পৃথিবীতে এই বিভৎসতার ছবি ছড়িয়ে পড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে আফ্রিকা সহ এশিয়া তথা গোটা পৃথিবীতে। এই আল ফাসির হলো উত্তর দারফুর রাজ্যের রাজধানী। এই অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল দখল করে রেখেছিল আরএসএফ। আরএসএফ এর দখলে এই অঞ্চল থাকলেও আল ফাসির কিন্তু দখল করে রেখেছিল এই সুদানিজ আর্ম ফোর্সেস। এই সুদানিজ আর্ম ফোর্সেস এখান থেকে সরিয়ে এই বিপুল পরিমাণে গণহত্যা চালিয়ে আল ফাসিরকে দখল করে নিল এখন আরএসএফ, অর্থাৎ হেমেদ্দির বাহিনী। এবং এই দিনই আপনারা দেখেছেন মনে ইতিমধ্যেই, এই 26শে অক্টোবর হামলা চালানো হয় সৌদি ম্যাটারনিটি হসপিটালে। সেখানে বর্বরচিতভাবে খুন করা হয়। 26-এর পর 27, 28, 29, 30 লাগাতার এই কয়দিন তারা লুটপাট, হত্যা, রেপ চালিয়ে যায় এই আরএসএফ এর বাহিনী। ফলে সুদানে এক মহামানবিক সংকট শুরু হয়ে যায়। অন্যদিকে আজ যে 4 নভেম্বর, এই 4 নভেম্বরেই আরএসএফ বাহিনী ঠিক করে তারা আল ওবেইদ, এই আল ওবেইদ শহরকে আক্রমণ করার তারা পুরো পরিকল্পনা নিয়ে বসে আছে। কেন আল ওবেইদ? কারণ এই খার্তুম হলো দেশের রাজধানী সুদানের। এই খার্তুমের আগে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই আল ওবেইদ শহর। আল ওবেইদকে যদি দখল করতে পারে, তাহলে আরএসএফ বাহিনী আরো একবার খার্তুম দখল করে ফেলবে, এটাই আশঙ্কা করছে এখন সুদানের মানুষ। অর্থাৎ এই এসএএফ তার দখলে যে সুদানের এই বিস্তীর্ণ অঞ্চল আছে, সেটা কিন্তু আগামী দিনে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। কারণ
এই আরএসএফ এত শক্তি কোথা থেকে পাচ্ছে, এই প্রশ্ন কিন্তু এখন বিশেষজ্ঞ মহলে। তার উত্তর আমরা পরের পাতায় খুঁজব। সুদানিজ আর্ম ফোর্সেস অর্থাৎ সাফ, যার নেতৃত্ব দিচ্ছেন বুরহান, এই বুরহান সরকারকেই সারা পৃথিবী এখন সুদানের সরকার বলে মনে করে। আর এই সাফের নেতৃত্বে 2 লক্ষ সেনা তারা লড়াই করছে। অন্যদিকে হেমেন্তির নেতৃত্বে অর্থাৎ যে আরএসএফ বাহিনী আছে তাদের কাছে রয়েছে 1 লাখ সেনা। এই 1 লক্ষ সেনা এখন সুদানে সন্ত্রাস চালাচ্ছে, ত্রাস সৃষ্টি করছে। তারা নতুন নতুন এলাকা প্রতিদিন দখল করছে এবং সেই এলাকায় গিয়ে খুন সন্ত্রাস চালাচ্ছে। প্রশ্ন হলো এখন এই 2 লক্ষ সেনাকে কিভাবে 1 লক্ষ সেনা হার মানাচ্ছে, কি করে পরাস্ত করছে? 1 লক্ষ সেনাবাহিনীকে নিয়েই তিনি গোটা সুদান জুড়ে যে ত্রাস সৃষ্টি করেছেন তার পশ্চাতে হাত রয়েছে আরব আমিরাতের বাদশাহ মোহাম্মদ বিন জায়েদ। এই মোহাম্মদ বিন জায়েদই আসলে সুদানের এই মানবিক সংকটের আসল খলনায়ক। এবার আমরা দেখব মোহাম্মদ বিন জায়েদ অর্থাৎ আরব আমিরাতের যে বাদশাহ, তার সঙ্গে আরএসএফ বাহিনীর যে কমান্ডার ইন চিফ অর্থাৎ হেমেতি, তাদের মধ্যে কি গোপন সম্পর্ক রয়েছে। গোপন সম্পর্ক এই যে মোহাম্মদ বিন জায়েদের এই সুদানের দারফুর অঞ্চলে যে বিপুল পরিমাণে সোনা খনি থেকে উত্তোলন করা হয়, হেমেতির নেতৃত্বে প্রায় 1 লক্ষ খনি শ্রমিক তারা প্রতিদিন সোনা উত্তোলন কাজে নিযুক্ত আছে। এখান থেকে বৎসরে প্রায় 400 মেট্রিক টন সোনা উত্তোলন করা হয়, যে সোনাগুলো সব আরব আমিরাতের বাদশাহ জলের দামে কিনে নেয়। বিনিময়ে সমস্ত রকম আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে এই আরএসএফ বাহিনীকে। দ্বিতীয়ত, সুদানের 1 লক্ষ হেক্টর জমিতে এখন এই আরব আমিরাতের কোম্পানিগুলো বাণিজ্যিকভাবে কৃষি কাজ করছে। তৃতীয়ত, যখন সুদানে তার সোনার খনি থেকে সোনা উত্তোলন চলছে, অন্যদিকে এগ্রিকালচারাল তার কৃষিকাজ চলছে, এই সমস্ত কাজকে সামনের দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পোর্ট সুদানের এই বন্দরকে করায়ত্ত করা, নিজের দখলে আনা মোহাম্মদ বিন জায়েদের স্বপ্ন। এই স্বপ্নে তিনি চাইছেন বাস্তবায়ন করতে, যাতে করে আগামী দিনে সুদানের ক্ষমতায় আসে আরএসএফ বাহিনী। যদি আরএসএফ বাহিনী ক্ষমতায় চলে আসে সুদানে, তাহলে হেমেতির নেতৃত্বে এই মোহাম্মদ বিন জায়েদ আসলে সুদানকে একটি কলোনিতে পরিণত করবে, একটা উপনিবেশে পরিণত করবে। এতদিন ধরে ইউরোপ মহাদেশ, আফ্রিকাতে যেভাবে নির্বিচারে শোষণ চালিয়ে এসেছে, আমেরিকা যেভাবে মধ্যপ্রাচ্যে এতদিন তেল সাম্রাজ্যকে ভোগ করে এসেছে, ঠিক একই কাজ আজকের দিনে এই আরব আমিরাতের বাদশাহ করতে চাইছেন সুদানে। ফলে সুদানে যে গণহত্যা হচ্ছে, সেই গণহত্যার সিংহভাগ দায়ভার কিন্তু যাচ্ছে এখন এই মোহাম্মদ বিন জায়েদের কাছে। তার আরো একটি লক্ষ্য রয়েছে। এখন আরব আমিরাতের তেল সঞ্চয় অনেকখানি শেষের দিকে চলে এসেছে। নতুন করে তেলের ভান্ডার দখল করা তার আরো একটি বাসনা। সুদানে যে বিপুল পরিমাণে তেল সঞ্চয় রয়েছে মাটির গভীরে, সেই নতুন করে তেল আহরণ করে বিশ্বের বাজারে বিক্রি করে এই আরব আমিরাত আরো বেশি ধনী হতে চাইছে। তাই সুদানে গণহত্যা চলছে। এই গণহত্যার পশ্চাতে কিন্তু এই দুবাই শহর, যে তার যে বিলাসিতা, তার জৌলুস, এই আলো ঝলমলে শহরে কিন্তু পশ্চাতে তার যে লোভ, লালসা, হিংস্র লালসা কিন্তু দায়ী এই সুদানের কালো চামড়া নিরীহ মানুষগুলি অকালে মৃত্যুর পশ্চাতে। শুধু সুদান নয়, মোহাম্মদ বিন জায়েদ এখন বর্তমানে আফ্রিকার আরো 3টি দেশে এই একই রকম সাম্রাজ্যবাদী অভিযান চালাচ্ছে। জিবুতি, ইরিত্রিয়া এবং সোমালিয়া, এই দেশগুলোতেও প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, যে সম্পদগুলো আরব আমিরাত চাইছে আগামী দিনে ভোগ করতে। মোহাম্মদ বিন জায়েদ ইতিমধ্যেই আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে ব্যবসা শুরু করেছে, যেখানে সৌদি আরব ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়নি। মধ্যপ্রাচ্যের কোনো দেশই যখন ইসরায়েলকে তার কোনোভাবে তার স্বীকৃতিতে রাজি নয়, সেখানে মোহাম্মদ বিন জায়েদ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতেও প্রস্তুত। সুতরাং নৈতিক দিক থেকে মোহাম্মদ জায়েদের পক্ষে সুদানে গণহত্যা চালানো কিছুটা অসম্ভব নয়।